আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় নবম দশম শ্রেণীর আমরা হচ্ছে কি যে ষষ্ঠ অধ্যায়ের বোর্ড কোশ্চেন আলোচনা করব। তো বোর্ড কোশ্চেনে আজকে আছে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর পরীক্ষার্থীরা যারা ছিল এইটা নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের কুমিল্লা বোর্ড 2025-এর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। দেখো বলতেছে যে ঘটনা এক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াতে গিয়ে শিক্ষক উদাহরণ দিয়ে বললেন যে এক্স রাষ্ট্রের আয়তন 5 বর্গ মাইল। দেখো আমাদের একটা কি নির্দিষ্ট ভূখণ্ড দেওয়া আছে, জনসংখ্যা 5 কোটি দেওয়া আছে, তার মানে কি আমাদের জনসংখ্যা নির্দিষ্ট জনসমষ্টি, দেখো জনসমষ্টি দেওয়া আছে এবং তাদের নির্বাচিত সরকার কর্তৃপক্ষ দেওয়া আছে। তো নির্বাচিত কর্তৃপক্ষ বলতে এখানে কি সরকার বলতেছে, কি বলতেছে এখানে সরকার আছে, এখানে সরকার আছে। দেখো এখন আমাদের বলতেছে ঘটনা 2, মিস্টার ওয়াই রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে খুবই সচেতন। কি বলতেছে সচেতন, তিনি সরকারি হাসপাতাল থেকে তার সন্তানদের টিকা দেন, তিনি নিয়মিত বেতনের একটি অংশ সরকারকে কর প্রদান করেন। দেখো তিনি হচ্ছে কি যে নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো তিনি ভালো মতো পালন করেন। কি নাগরিকের দায়িত্ব কর্তব্য আছে না, এই দায়িত্ব কর্তব্য তিনি কি ভালোভাবে পালন করে, তাহলে তার জন্য আমরা কি বলতেছি, তাকে সুনাগরিক বলতেছি। আমরা কি বলতেছি তাকে সুনাগরিক, তিনি একজন রাষ্ট্রের, তিনি রাষ্ট্রের একজন কি সুনাগরিক। এখন বলতেছে ক নম্বর যে আইনের সংজ্ঞা দাও। কি বলতেছে যে আইনের সংজ্ঞা দাও, বলতেছে যে আইনের সংজ্ঞা আমরা দিই। বলতেছে যে ক নম্বর বলতেছে যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। এখন আইন বলতেছে যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে কি বলতেছে, আমরা আইন বলতেছি। এরপরে আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে খ নম্বর কোশ্চেনটা হচ্ছে আধুনিক রাষ্ট্রে আইনসভাকে আইন তৈরির প্রধান উৎস বলা হয় কেন। এখন আমরা জানি, দেখো এই আধুনিক রাষ্ট্রে প্রত্যেকটা আধুনিক রাষ্ট্রে আইনসভা রয়েছে। কি আছে, আইনসভা রয়েছে। এই আইনসভায় কি আইন তৈরি করা হয়। প্রাচীনকালে বিভিন্ন ঐশ্বরিক আইন মানা হতো, তারপরে কি বিভিন্ন ধরনের হচ্ছে কি প্রথাকে আইন মানা হতো, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে দেখো আধুনিক রাষ্ট্রে আমরা বলতেছি কি আইনসভা আছে। এই আইনসভা থেকে আমাদের কি এই যে আইনগুলো প্রণয়ন হয়। এখন বলতেছে আমরা একটু কোশ্চেনটা আনসারটা দেখি। বলতেছে যে আধুনিক রাষ্ট্রে আইনসভায় আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ রয়েছে। আমরা জানি যে সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই কি আইনসভা বা আইন পরিষদ রয়েছে। আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে কি প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। আমরাও কি বলতেছি যে আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে কি করা হয় বলতো, প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। তাই আধুনিক রাষ্ট্রে আইনসভাকে আইনের প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তারা কি বলতেছে যে আধুনিক রাষ্ট্রকে তাই আমরা বলতেছে যে আইনসভাকে আইনের প্রধান উৎস হিসেবে কি বিবেচনা করা হয়। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা, আচ্ছা গ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি আগে। বলতেছে যে এক্স রাষ্ট্রে, বলতেছে ঘটনা একে এক্স রাষ্ট্রের কোন উপাদানটি নেই বর্ণনা করো। এখন দেখো আমরা হচ্ছে এক্স উদ্দীপকটা পড়ি একটু। বলতেছে যে এক্স রাষ্ট্রের আয়তন, দেখো আয়তন এখানে দেওয়া আছে। আয়তন মানে কি বলতো, নির্দিষ্ট ভূখণ্ড। জনসংখ্যা দেওয়া আছে, নির্দিষ্ট আমাদের জনসমষ্টি দেওয়া আছে। নির্বাচিত সরকার কর্তৃপক্ষ আছে। নির্বাচিত সরকার কর্তৃপক্ষ মানে কি সরকার আছে। দেখো যে কর্তৃপক্ষ সরকার আছে মানে কি তিনটা আছে, আমাদের যেটা মিসিং সেটা হচ্ছে কি সার্বভৌমত্ব। কি যে সার্বভৌমত্ব। দেখো এই সার্বভৌমত্ব মানে কি যে এই সার্বভৌমত্ব না থাকলে একটি রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করে না। তাহলে আমাদের গ নম্বর কোশ্চেনটা একটু দেখি এবার। গ নম্বর বলতেছে যে ঘটনা এক দেখো একে রাষ্ট্রের এক্স রাষ্ট্রের কি উপাদানটি অনুপস্থিত। কি এক্স রাষ্ট্রের একটি উপাদান অনুপস্থিত, সেটি হলো কি সার্বভৌমত্ব। দেখো সেটি কি, সেটি হলো সার্বভৌমত্ব। এখন আমরা বলতেছি যে উদ্দীপকে এক্স রাষ্ট্রে 5 লক্ষ বর্গমাইল হলো ভূখণ্ড, 5 কোটি জনসংখ্যা আছে, জনসমষ্টি এবং নির্বাচিত কর্তৃপক্ষ হলো সরকার, যেটা আমরা বললাম। দেখো তারপরে হচ্ছে কি শুধু সার্বভৌমত্বের কোনো বর্ণনা নেই, এখানে কি কোনো সার্বভৌমত্বের বর্ণনা নেই। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। আমরা জানি কি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে কি সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। এবং সার্বভৌম শব্দ দ্বারা চরম বা চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। কি বলতেছে, সার্বভৌম দ্বারা শব্দ দ্বারা কি চরম বা চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন ও পূর্ণতা পায়। আমরা কি বলতেছি যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন ও পূর্ণতা পায়। এ রাষ্ট্রে দেখো এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। কি বলতেছি, এ ক্ষমতা অন্যান্য ক্ষমতা থেকে কি রাষ্ট্রকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার
ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্র ও আইন সঙ্গতভাবে আবদ্ধ নয়। এখন মনে করো যে কি তুমি তোমাদের রাষ্ট্রের কি নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, সরকার আছে, কিন্তু তুমি অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হও। এই সরকার দেখো দেশ পরিচালনার ক্ষেত্রে তুমি অন্য কারো দ্বারা পরিচালিত হয় তাহলে সেটা কেন বলছে কি সার্বভৌমত্বের অভাব রয়েছে। সার্বভৌমত্ব ওই জিনিসটা যেটা হচ্ছে কি তুমি বহিঃশত্রুর আক্রমণ থেকে নিয়ন্ত্রিত, অন্য কোনো দেশ কর্তৃপক্ষ তোমাকে কি পরিচালনা করবে না, তুমি কি যে সম্পূর্ণ কি স্বাধীন। এরপরে আমাদের বলতেছে যে প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। দেখো যে চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ, আর এই কেন্দ্রীয় কর্তৃপক্ষ কোনটা বলতো? সরকার, ঠিক আছে, সরকার থাকবে। আর এই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। দেখো আর এই ক্ষমতা হচ্ছে কি সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হচ্ছে কি আইন। সার্বভৌমের আদেশ বা আইন মানতে সকলেই বাধ্য। এখন দেখো এই সার্বভৌমের আদেশ বা আইন মানতে আমরা কি সকলেই বাধ্য। কেবল জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকা সত্ত্বেও কি একটি দেশে সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। আমরা কি বলতেছি যে সরকারের পরিবর্তন, দেখো একটা সরকার থাকলো, আবার একটা সরকার চেঞ্জ হলো, আবার চলে গেল, কিন্তু এই যে সরকার পরিবর্তন হলে কি সার্বভৌমত্বের কোনো স্থায়িত্ব নষ্ট করতে পারবে না, সার্বভৌমত্ব এই জিনিসটা থেকেই যাবে। তাহলে আমরা বলতেছি সুতরাং দেখা যাচ্ছে ঘটনা একে সার্বভৌমত্বের উপাদানটি কি অনুপস্থিত। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে ঘ, তুমি কি মনে করো অয় ব্যক্তির মতো নাগরিকের রাষ্ট্রের কল্যাণে অবদান রাখে? এখন দেখো আমরা বলছিলাম যে অয় হচ্ছে কি একজন রাষ্ট্রের সুনাগরিক। তিনি কি বলতেছে? তিনি রাষ্ট্রের কি সুনাগরিক একজন, যে তিনি নিয়মিত কর প্রদান করেন, তারপরে কি যে হসপিটাল থেকে তার সন্তানদের কি দেন, টিকা প্রদান দেন। বলতেছে অয়ের মতো নাগরিকের রাষ্ট্রের কল্যাণে অবদান রাখে, মতামত দাও। এখন আমরা একটু দেখি যে উদ্দীপকে অয় দ্বারা রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিকের কথা বলা হয়েছে। কি বলতেছে? আমরা অয় দ্বারা দায়িত্বশীল নাগরিকের কথা বলা হয়েছে, এরাই মূলত রাষ্ট্রের কল্যাণে অবদান রাখে। এখন দেখো যে তারা দায়িত্বশীল নাগরিক, এরাই মূলত রাষ্ট্রের কল্যাণে কি অবদান রাখে। এখন নাগরিকদের মধ্যে যারা রাষ্ট্র প্রদত্ত সকল দায়িত্ব কর্তব্য সঠিকভাবে আদায় করে, রাষ্ট্র প্রদত্ত আইন ও সংবিধান মেনে চলে, তারাই রাষ্ট্রের কল্যাণকামী। আর রাষ্ট্র প্রদত্ত আইন অমান্য করলে, কর্তব্য পালন না করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে। অপরদিকে যে নাগরিকগণ রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে, রাষ্ট্র প্রদত্ত কর ও খাজনা প্রদান করে, যার ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়, এটি রাষ্ট্রকে কি পরিচালনা করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। দেখো আমরা জানি যে কি একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। আর এই অর্থটা কই থেকে আসে? আমাদের দেখো সাধারণ মানুষ, জনগণ, যে আমরা কর দিয়ে থাকি রাষ্ট্রকে, এই কর থেকে আমাদের কি এই প্রয়োজনটা মিটে। কি বলতেছে এখানে? যে এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেয় আমাদের দায়িত্বশীল নাগরিকগণ। রাষ্ট্রের অনুগত নাগরিকরা রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে, বিভিন্ন প্রতিষেধক টিকা গ্রহণ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন। প্রত্যেক নাগরিকই দুর্নীতি এবং অন্যায়ের প্রতিবাদে জানাতে হবে। আবার এর মতো নাগরিকরাই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ সোচ্চার হয়ে থাকে, যার ফলে সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়। ফলে কি দেখা যাচ্ছে? ফলে সঠিক পথে দেশ এগিয়ে যায়। এখন আমাদের বলতেছে যে একজন নাগরিক যদি কি সুনাগরিক হয় এবং কি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে যদি সজাগ থাকে, আমরা বলতেছি কি সুনাগরিক মানে কি যে রাষ্ট্রের কল্যাণের জন্য কি তারা বিভিন্নভাবে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণের জন্য তারা বিভিন্ন প্রকার হচ্ছে কি সুযোগ সুবিধা করে দিবে। তা আমরা বলতেছি তাহলে দেখো যেখানে তারা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং তার ফলে কি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, ফলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। এরপরে আমরা কি বলতেছি? দেখো যে সর্বোপরি তাই বলতে হয় অয়ের মতো নাগরিকরাই রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখে। কি বলতেছে? যে অয়ের মতো নাগরিকরাই রাষ্ট্রের কল্যাণে কি রাখে? ভূমিকা রাখে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে কি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।